আপনি একজন সামরিক ব্যক্তি, আপনাকে আমরা সামরিক ব্যক্তি হিসেবে ট্রিট করবো, এবং আপনাকে আমি এবার সামরিক কিছু প্রশ্ন করবো, মানে আমরা আপনার কাছে জানতে চাইবো, কারণ আমরা সামরিক ব্যক্তি নই, এবং ভারতের মাইন্ড সেট আপ আপনার বক্তব্যের মাধ্যমে কিছু প্রকাশ হবে বলে আমরা ধারণা করি, যেটা বাংলাদেশে যারা রাজনীতি সচেতন তারা যেন বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে, এমনকি আমাদের পক্ষের বিপক্ষের সবাই যেন বুঝতে পারে। বা সামরিক, আপনি একজন সামরিক ব্যক্তি হিসেবে আপনার কাছে আলোচনা চলতে চাই। এই যে আমাদের, যেমন আপনি বললেন যে ডক্টর ইউনূসকে আগে আপনি মহান ব্যক্তি মনে করতেন, অত্যন্ত যোগ্য মনে করতেন এই ব্যাপার, তেমনি আমি বলি তিনি আসার আগেই বলেছিলেন চিকেন নেক দখল করবে। তো এই যে তারা যদি মনে করে যে পাকিস্তানের সহযোগিতা, আপনি যেটা বলেছেন এবং এটা সত্য, বাংলাদেশ এখন আইএসআই এর ঘাঁটি, এখন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ সব এখন পাকিস্তানময় হয়ে গেছে। মানে ভারতের লোক তো দূরের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লোক এসে থাকতে পারে না, কিন্তু পাকিস্তানি লোকেরা বিনা ভিসায় আসতেছে, তাদের জাহাজ, পানির জাহাজ, আকাশপথের জাহাজ সব বিনা চেকে আসে। তো তারা যদি এরা সত্যি এই কাজটা করে, যেমন অনেকে মনে করতেছে, এমনকি জামাতের যে নেতা আবু তাহের কি যেন নাম আমি ভুলে গেছি, তিনি বলেছেন যে তাদের 50 লক্ষ যোদ্ধা আছে, 25 লাখ জিহাদি আন্ডারগ্রাউন্ডে, 25 লাখ প্রকাশ্যে, এবং তারা বলছে যে আমরা দোয়া করি ভারত আক্রমণ করুক। তো এই বিষয়গুলো নিয়ে আপনার ধারণা এবং মন্তব্য এবং বিশ্লেষণ সামরিক ব্যক্তি হিসেবে প্লিজ। ফরিদ ভাই, প্রথমেই বলি যে জামাত অথবা যে জঙ্গিরা আছে, যাদের অনেক জায়গায় জঙ্গিদের ট্রেনিং চলছে বাংলাদেশে, আমরা নিশ্চিতভাবে জায়গাগুলো জানি, কোথায় কোথায় ক্যাম্প চলছে। কিছু ক্যাম্পের ডিটেলস আমাদের ন্যাশনাল রাষ্ট্রীয় যে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালজি আপনাদের সাহেবকে, খালিদুর রহমান সাহেবের হাতে দিয়েছে, এবং একটা দেখানোর জন্য আপনারা জানেন, প্রত্যেকে জানেন, 3-4 দিন আগে, এই 6 দিন আগে কুমিল্লায় একটা জায়গায় ওরা একটা রেড করেছিল, কিন্তু কিছুই সেইভাবে করেনি, দেখানো, টিভির পর্দায় দেখানো, পোর্টালদের দেখানো যে কিছু জায়গায় ঘেরানো, তারপর ছেড়ে দেয়। এবং আপাতত বাংলাদেশের 13টা জায়গায় ক্যাম্প, এই বিশেষ ক্যাম্প চলছে, যেখানে আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে, পেছনে সিআই এর মদত আছে, আপনিও জানেন, আমরাও জানি, আপনিও ইতিমধ্যে জানেন। আমি এই জন্য একটু প্রথমে ভূমিকাটা বলে নিলে তাহলে সুবিধা হবে। এই আপনাদের চট্টগ্রামে যে বন্দর আছে, ওটা মার্স্ক, MAERS, একটা বড় কোম্পানি, যারা কন্টেনার, তাদের এটার হাতে তুলে দিয়েছে। এবং মার্স্কে যখন ভেতরে যাবেন, মার্স যদি আপনারা দেখেন, তানভীর সাহেব আছেন, উনি অধ্যাপক, আপনি আছেন, এবং যারা দর্শক দেখছে এটার মধ্যে যান। এই মার্স কোম্পানি কাদের? আমরা ডিপ স্টেট বলি, ডিপ স্টেটের কথা বলি। এই মার্স কোম্পানির মধ্যে দুটো বড় নিবেশকারী আছে, নিবেশ করে, তার মধ্যে একজন হচ্ছে ভ্যানগার্ড, একজন হচ্ছে ব্ল্যাকস্টোন, নামগুলো মনে রাখবে। এদের নোংরা টাকা যেটা বলে ডার্টি মানি, এদের কয়েক হাজার কোটি ডার্টি মানি আছে, এবং এই ডিপ স্টেট এই সব কোম্পানির মাধ্যম দিয়ে কাজ করে। ওরা তো সোজা ঢুকতে পারবে না, তাদের নির্ধারিত একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য করার জন্যই তার আগে সেন্ট মার্টিন চেয়েছিল, যখন আপনাদের, আমি আজকের দিনও বলি, আমাদের আপা শেখ হাসিনা আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ উনি তো রিজাইন করেননি। তো আমি বলবো না উনি আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী। যখন ছিলেন, বাংলাদেশকে উনি বিক্রি হতে দেননি। যখন ডোনাল্ড আপনাদের দেশে এসেছিল, রাষ্ট্রে এসে সেন্ট মার্টিন চেয়েছিল, উনি বলেছেন আমার রাষ্ট্র আমি বিক্রি করব না। এবং যা কথোপকথন হয়েছে, আমি আর ইতিহাসে যাচ্ছি না, ওনাকে পগার পার করেছিল, উনি চলে গেছিলেন। তারপর ঘটনাক্রমে যেসব ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে জানি, আমি সেই জিনিস আবার রিপিট করছি না। কে কে কিভাবে কার কি ভূমিকা ছিল আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার, আপনি যে অ্যাডজেক্টিভটি ইউজ করলেন, নিশ্চিতভাবে করবেন। আমরাও চাই না এই অন্তর্বর্তী সরকার বলে কিছু একটা বস্তু আপনাদের সংবিধান দেয় বলেও আমি সেটা জানি না। সেই অন্তর্বর্তী সরকারের এই ইউনূস ভাই চলে গেল চীনে, এবং চীন থেকে ফেরার পরই বলল 7টা উত্তর পূর্ব ভারতের রাজ্য হচ্ছে ল্যান্ডলকড, এবং বঙ্গোপসাগরের পিতা নাকি মোহাম্মদ ইউনূস। আমি তো জানতাম সাগর, দিঘি, পৃথিবীর, আপনি আল্লাহ বলুন, আমি ভগবান বলি, সে হচ্ছে তাই মালিক একজন। আমরা মালিকটা আমরা জানি না, ওই জন্য আমরা যখন জানি না তখন আমরা আকাশের দিকে তাকাই।
সে আপনি যে ভাষায় বলেন, আমি অন্য ভাষায় বলি, আপনি একরকম ভাষায় বলবেন, সেই জায়গাটা একই। কিন্তু এ বলছে নাকি উনি নাকি বঙ্গোপসাগরের পিতা, বঙ্গোপসাগর নাকি ওনার আয়ত্তের মধ্যে আছে। এবং এই যে আমরা একটা ভারতবর্ষে কথা বলি, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, আপনি স্বপ্ন দেখেন, আপনি স্বপ্ন দেখেন, তানভীর সাহেব স্বপ্ন, যদি তানভীর সাহেব জানি না স্বপ্ন দেখে কিনা, আমার বলা উচিত নয়, রাত্রিরে ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে, আমি দেখি মাঝে মাঝে ভোর রাত্রিরে আমি ভালো স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন, কারণ আমার চিন্তাটা ভালো, আমি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করি না। কিন্তু ইনি তো দিনের বেলা দিবাস লোকে মানে চোখটা বড় বড় খুলে ইনি স্বপ্ন দেখছেন ভারতকে ভাঙার। অ্যাকচুয়ালি এটা ওনার স্বপ্ন না, ওনার মুখ এবং ওনার মাথার মধ্যে ঢুকে আছে আইএসআই এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ এজেন্ট ঢুকে, যেমন যেমন র্যাডিক্যালাইজ করা হয়, ধর্মান্ধ করা হয়, ইন্ডক্ট্রিনেশন করা হয়। যেমন আমাদের দিল্লি ব্লাস্ট হলো, কয়েকটা ডাক্তার যারা ভারতীয় নাগরিক তাদের ইন্ডক্ট্রিনেশন করা হলো, সেই জেহাদ ইন্ডক্ট্রিনেশন, জামাতদের ইন্ডক্ট্রিনেশন। একইভাবে মোহাম্মদ ইউনিস আর নর্মাল সেই যে নোবেল পেয়েছেন, এই আজকাল সত্যিকারের সুদখোর ইউনিস হয়ে গেছে। এবং তার মাথায় যে চিন্তাধারা, তার চিন্তাধারা একটাই, যে ভারতকে ভাঙা। এবং উনি স্বপ্ন দেখছেন দিনের বেলা যে এই সাতটা রাজ্য ভেঙে দেবে এবং চিকেন নেক দখল করবে। চিকেন নেকে আমাদের সবচেয়ে যেটা কম দৈর্ঘ্য, ওটা 22 কিলোমিটার। আপনি ফরিদ ভাই বলুন, আমি ভারতীয়, আমার জানি না আপনাদের শুনলে এটা ভালো লাগবে না, আমরা বন্ধুত্ব সৌহৃদর রিলেশনশিপ ছিল, আমরা আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে আমাদের পলিটিক্যাল এবং বাণিজ্যিক ভাবে আমাদের স্ট্রং রিলেশন ছিল, এতদিন চলে আসছে 71-এর পর থেকে আজ অব্দি। আমি কোনো খারাপ কথা ইউজ করতে চাই না বাংলাদেশ, কিন্তু বাধ্য হয়ে এই 22 কিলোমিটারটা যদি 120 কিলোমিটার রংপুরও চলে আসে ভারতের মধ্যে, এটা কি মোহাম্মদ ইউনিস এটাকে আটকাতে পারবে? মোহাম্মদ ইউনিসকে আটকাতে পারবে? এই কোর হেডকোয়ার্টার যেগুলো ঘিরে আছে সেখানে কি আটকাতে পারবে? 71, 48, 65, পাকিস্তান তো পশ্চিমে দেখেছে, কার্গিল দেখেছে, অপারেশন সিন্দুর দেখেছে। যদি আপনি ওভারঅল মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স বলবেন, উনি তো, আপনি তো ভারতের সামরিক বাহিনী এত বড় বড় কথা বলছে, আচ্ছা আমি বড় কথা বলবো না, পৃথিবীর মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স ভারত 4র্থ নম্বর, পাকিস্তান 12 নম্বর, বাংলাদেশ 35 নম্বর। তো এত আনইভেন, একটা তো দাঁড়িপাল্লাতে সমান সমান হবে 19-20 হলে, তাহলে লড়াই করবেন 50,000, আমি কলকাতায় দুপুরে খাবো, এই করব, এই কথাগুলো। আমি আবার বললাম, যারা দায়িত্বশীল, যারা দায়িত্ববান, তারা এইভাবে কথা কেউ বলে না। আর আরেকদিকে দেখুন, আমাদের ওইখানে মোল্লা মুনির আছে, সে খালি বলে আমি অ্যাটম বোম মেরে দেবো, নিউক্লিয়ার মেরে দেবো। এই কথাগুলো কি মানব সভ্যতার মধ্যে এই কথাগুলো কোনো সামরিক বাহিনীর লোক ইউজ করেন? আমি তো দেখিনি। আমার যারা সিনিয়র জেনারেলরা আছে, আই হ্যাভ নেভার হার্ড যে আমি অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম, এত লুজ কথা কারোর মুখ থেকে বেরোতে পারে। কিন্তু আমরা শুনছি, আমরা শুনছি এবং আমরা হাসছি। জি জানি। আরেকটা প্রশ্ন ছোট্ট, আপনি 1-2 মিনিট এটা বলবেন একটু, যদি একটা আপনি হাসতে পারেন, আমি জানি সামনের ব্যক্তি হাসবেন। এরা ইউনূস তো মনে করতেছে, জামাতের আমির মনে করতেছে তার ভাইয়া, তার আব্বু পাকিস্তান চলে আসবে সহযোগিতা করতে, তখন আপনারা কি করবেন? একটা কথা বলুন, আমার জন্য প্রশ্ন, আমার জন্য জি, যেটা আপনার জন্য, জি আপনার কাছে। আপনি একটা কথা বলুন, কালকে যদি আমি বলছি 99.99% ভারত কোনোদিন বাংলাদেশকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে, এখনো আমাদের বন্ধুত্ব রিলেশনই আছে। আমরা আমাদের সরকার তাই মনে করে, আমরাও মনে করি, আমরা 140 কোটির দেশ, আমরা এখনো মনে করি যে চেঞ্জ হবে, চেঞ্জটা ডাইনামিক। এবং আমরা মনে করি এই ভদ্রলোক যে বসে আছে, কোট আনকোট এখনো ভদ্রলোক বলছি, একে চলে যেতে হবে, সময়ের অপেক্ষা। আমি আবার বলছি, সময়ের অপেক্ষা, এইটুকুনি বললাম, এটা ধরে নিন। কিন্তু যদি ধরুন যুদ্ধ 0.01% যদি ধাক্কা হয়, এরকম একটা ধাক্কাই হল, সেই ধাক্কার সামনে আইএসআই অথবা সিআইএ অথবা যে আপনি ধরুন চট্টগ্রাম সেন্ট মার্টিনে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা আছে, অথবা আপনি ধরে নিন সিলেটের কমান্ডো স্কুলে যে আমি এই জন্য বলে দিচ্ছি আপনার দর্শকরা জানো যে আমরাও কিছুটা জানি, এই পুরোটা বলছি না। সিলেটের কমান্ডো স্কুলের আইএসআই অফিসের ট্রেনিং, এরা আইএসআই লোকরা যেমন জাহাজ ডোবার সময় ইঁদুর সবচেয়ে আগে পালায়, এরা সবচেয়ে আগে পালিয়ে যাবে। ছেলে রাখবে কাকে?
এই সাধারণ বাংলাদেশের 18 কোটি সাধারণ নাগরিক তাদের ওপর বর্জনটা আসবে। এই জামাত গুলো লুকিয়ে পড়বে। আপনাদের জামাত তো এতবার ইলেকশন লড়েছে বাংলাদেশে, ক% ভোট পেয়েছে, কেন মানুষ ভোট দেয় না? কেন মানুষ ওদের সমর্থন দেয় না? এদের সমর্থন নেই। সমর্থন আপনি শেখ হাসিনা যা ইচ্ছে বলেন, আপনি প্রধানমন্ত্রী যত বাজে আমাদের গালাগালি, আমাদের প্রধানমন্ত্রীকে প্রচুর লোক অনেক গালাগালি করতেছে, এটাই গণতন্ত্র। কিন্তু তার মানে এই নয় তাকে মারার জন্য বাড়িতে পৌঁছে যাচ্ছে, ধানমন্ডিকে ভেঙে দেওয়ার জন্য লোক চলে যাচ্ছে। এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান একটা ডিপ স্টেটের টাকা দিয়ে গণ অভ্যুত্থান সাজিয়ে জামাতারা জঙ্গি রাস্তায় নেমে পড়ছে। এটাকে গণ অভ্যুত্থান বলে না। স্বপ্ন দেখতেই পারে আপনার মোহাম্মদ ইউনূস, স্বপ্ন দেখুক, দিনের বেলা স্বপ্ন দেখুক। আরো যদি কোনো ট্যাবলেট লাগে আপনি বলুন, কলকাতা ভারতবর্ষ থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি, আরো ভালো স্বপ্ন দেখুন। ধন্যবাদ আপনাকে। আমার ইউনূস না, আমাদেরও না, সে হচ্ছে জামাত ও পাকিস্তানের ইউনূস। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে আমিও কিন্তু এটাও বারবার বলি যে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্ব সম্পর্ক, আমি বলেছি যে ভারত কখনো, অন্তত এটা আমি গ্যারান্টি দিয়েছি যে ভারত কখনোই বাংলাদেশকে অন্তত আগে আক্রমণ করতে যাবে না, এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস। আর আপনি যেহেতু নিজেও সামরিক ব্যক্তিত্ব এবং বিশ্লেষক, আপনিও সেটা নিশ্চিত করলেন। প্রিয় দর্শক, আপনারা আশা করি কথা বুঝতে পেরেছেন। কিছু ইশারাতে তিনি বলেছেন, অত্যন্ত তিনি সামরিক ব্যক্তি হলো, কূটনৈতিক ভাষা আমাদের অনেক কিছু বোঝাতে দিয়েছেন। সমাজদার কেলে ইশারা বি কাফি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিনি কিন্তু বলেছেন 22 যদি 122 হয়ে যায়, সুতরাং সমাজদার কেলে ইশারা বি কাফি। ডক্টর ইউনূস আসলে এসেছে বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক এটা ধ্বংস করতে, এটা আমরা জানি। এছাড়া বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে, কোনো সন্দেহ নাই। তা না হলে ডক্টর ইউনূস এইরকম বক্তব্যগুলো, মানে একজন ব্যক্তি, ইভেন এই যে এই মুহূর্তে আমি এখানে উপস্থাপন হয়ে আছি, আপনি একজন আলোচক বিশ্লেষক হিসেবে আছেন, আপনি অনেক ভাষায় এখানে ব্যবহার করবেন না, যেগুলো আপনি ঘরে বৈঠকে আলোচনা করবেন না, এটাই স্বাভাবিক। এখানে এইভাবে আমাদের কথা, তাহলে সেখানে একটা দেশের ক্ষমতা, দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় বসা, সেটা যেভাবে আসুক, চলে বলে কৌশলে বা যে কোনো ভাবে আসুক, মিনিমাম তো একটা তার নিজস্ব একটা ওজন বজায় রাখতে হবে, সেটা তিনি রাখছেন না। তার জন্য যেমন আমি যদি চরম ভারত বিরোধী হইতাম, তারপর তো আমি এই ভাষা ব্যবহার করতাম না, চিকেন খেয়ে ফেলবো, 4 দিনে কল্প, এটা তো কোনো রাজনীতি, এটা কোনো পলিটিশিয়ান বলে না, বলতে পারে না। অসভ্য এবং অজ্ঞ পলিটিশিয়ান, যে পলিটিশিয়ান নয়, তার মুখ থেকে এগুলো বেরোতে পারে। এই যে যেমন শেখ হাসিনাকে বা কামাল সাহেবকে বাংলাদেশে আনবে কিনা, এই ব্যাপারে আপনাদের বিদেশ মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়ে, অত্যন্ত কূটনৈতিক ভাষা, চমৎকার। আমরা জানি ভারত কোনোদিনই শেখ হাসিনাকে, কামাল সাহেবকে কোনোদিনই পাঠাবে না। তিনি কি বলেছেন? আমরা বিবেচনা করতেছি। এটা হচ্ছে ডিপ্লোমেসি। আসলে ভারত তো চাণক্যর ভূমিপুত্র, এইভাবেই কথা বলবে। কিন্তু ডক্টর ইউনূস তো বাংলাদেশী না, এখন তিনি তো এখন আমেরিকান, সুতরাং তিনি ওই কথা বলতেই পারেন। আমরা ফিরে আসি এবার আমাদের ভূঁইয়া সাহেবের কাছে, যে আপনার কাছে আমার এবার বাংলাদেশ প্রসঙ্গে আমরা ফিরে আসি। এই যে বাংলাদেশে এই মুহূর্তে আপনি জানেন যে একদিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ করে দেওয়া হলো, সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, যিনি এই যে ফরহাদ মাজাহার, যাকে আমি আদর করে ফরহাদ মাজাহার, যিনি একবার ইসকনের নেতাকে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন জড়িয়ে ধরলেন, আমরা দেখলাম 48 ঘন্টার ভিতরেই তাকে গ্রেপ্তার করা হলো। এখনো তিনি প্রায় 1 বছর হয়ে গেছে জেলে, এমনকি তার উকিল নিয়োগ করতে দিচ্ছে না। এইদিকে আবুল সরকার, যিনি লাল বদর ছিলেন আমাদের ভাষায়, তার মেয়ে তো ছিল ডাবল লাল বদর, জেনে হোক না জেনে হোক, না বুঝে হোক। এমনকি আবুল সরকার এও বলেছিলেন যে বঙ্গবন্ধুর বাংলাদেশের জায়গায় বলে ফেলেছিলেন যে ফরহাদ মাজারের বাংলাদেশ। সেই ফরহাদ মাজারের বাংলাদেশ বলা লোকটা, যিনি অলওয়েজ ফরহাদ মাজার সাথে বসে থাকেন, তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। এমনকি তার গ্রেপ্তারের প্রতিবাদে যারা বাউল, যারা জীবনে কাউকে একটা থুতু দেয় না, একটা চিমটি কাটেন, তাদের লাথি মেরে পানিতে ফেলে দেওয়া হলো। এই বিষয়টা বাংলাদেশের, আমাদের এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? দেশটা কি তাহলে শতভাগ মৌলবাদের খপ্পরে চলে গেল? ধন্যবাদ। কর্নেল চৌধুরী আমাকে একটি জিজ্ঞেস করেছিলেন যে স্বপ্ন দেখি কিনা। আমি আপনার প্রশ্ন উত্তরটা ওভাবেই শুরু করি। আমরা দুঃস্বপ্ন দেখি, সত্যি কথা কি, আমরা দুঃস্বপ্ন দেখি। আমাদের এই দুঃস্বপ্নটা হচ্ছে যে আগামী দিন সকালবেলায় বাংলাদেশে কি কি অঘটন ঘটবে, বাংলাদেশের ধর্মের নামে কি কি বেলাল্লাপনা হবে,
রাজনৈতিক বেলাল্লাপনা আমরা দেখি, রাজনৈতিক নোংরামি আমরা দেখি, শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক আমরা দেখি যে এই দেশে 7 বছরের শিশুকে হাত পা বেঁধে ধর্ষণ করা হবে, তাকে মেরে ফেলা হবে। আমরা দেখি যে এই দেশে আপনার খাল বিল নদী নালায় প্রতি মাসে 60 থেকে 70টি অজ্ঞাতনামা লাশ ভেসে আসবে। এটাই এখন নতুন পাকিস্তান। উনি তো বলেছিলেন যে আমরা এক নতুন বাংলাদেশ গড়ব, ভুলে বাংলাদেশ বলেছে, বলা উচিত ছিল যে আমরা এক নতুন পাকিস্তান গড়ব। তো আমরা আসলে এখন একটা পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবেই মনে হয় যে আমরা বাংলাদেশে আছি আর কি। ইউনূস বাংলাদেশকে আসলে ওইভাবেই ট্রিট করছেন। আর বিগত 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশকে ধর্মের নামে যে সহিংসতা এবং ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, আপনারা দেখেছেন যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, কেউ এতদিন তো চাঁদে ছিলেন, এখন তারা সূর্যও আছেন, সূর্যকেও থামিয়ে দিয়েছেন, সূর্যও তাদের কথা শুনে। নামাজ না পড়লেও হবে, কিন্তু জামাতকে ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে, এই ধরনের অপব্যাখ্যা নানাভাবে। তখন কিন্তু ইসলামের কটূক্তি হয় না। যখন তাদের পোস্টার বয়রা বলে রাসূল 6 প্যাক, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলাকে নিয়ে যখন উল্টাপাল্টা কথা বলেন, তখন কিন্তু ধর্মের কোনো অপব্যাখ্যা হয় না, তখন কিন্তু ধর্ম অবমাননা হয় না। যখন এই জামাতিরা যখন মন্দিরে গিয়ে পুজোর সময় গিয়ে তারা গিয়ে ওখানে গীতা পাঠ করে, তখন ধর্ম অবমাননা হয় না। তাদেরই আইনজীবীরা যখন বলে রোজা ও পূজা একই, তখন ধর্মের অবমাননা হয় না। হয় কখন? যখন বাউল সম্রাট বাউলরা যখন তাদের একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা যখন, আসলে এটা ডিবেট অনুষ্ঠান, তাদের এই অনুষ্ঠানগুলো মূলত হচ্ছে একজন প্রশ্ন করে আল্লাহর ধর্মের পক্ষে পালাগান এবং একজন এটার উত্তর দেয়। তো তিনি অপোজিট সাইডে ছিলেন, যিনি প্রশ্নগুলোর উত্তর দিবেন তার উত্তরটা কিন্তু আর আমরা কেউ দেখছি না। মানে তার প্রশ্নগুলো শুনে তাকে আমরা মুনাফিকের কাতারে নিয়ে গেলাম, তাকে আমরা ইসলাম বিদ্বেষী বানিয়ে ফেললাম। কিন্তু আমি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা দেখছেন, আমাদের এখানে যদি বাংলাদেশে যারা আলেম সমাজ যাদেরকে আমরা বলি, যদিও আপনারা যদি পবিত্র কোরআন বিশ্বাস করে থাকেন, আপনাদের বলাই আছে যে শেষ বিচারের দিনে সবচেয়ে বড় যে কাতারটি হবে, সেই কাতারটি হবে আলেমদের। মানে আপনারা জাহান্নামের কাতারের শীর্ষে আপনারা আছেন। তো এই আলেম সমাজের কাছে আমার প্রশ্ন যে কোরআন শরীফের কোন সূরায় কোন আয়াতে কোথায় লেখা আছে যে আল্লাহ পাক তার দ্বীন ইসলামকে এবং পবিত্র কোরআনকে হেফাজতের জন্য কোন মুসলমানকে দায়িত্ব দিয়েছেন? এটা আমাদের একটু দেখাবেন। যদি কেউ ধর্ম অবমাননা করে থাকে, যদি কেউ কটাক্ষ করে থাকে, তার বিচার স্বয়ং আল্লাহ করবেন। আপনাদের হাতে তো উনি বিচার দেন নাই, আপনারা কেন করছেন এগুলা? তাহলে আপনারা যেখানে ইসলামের বাণী প্রচার করার কথা, ইসলাম মানে শান্তি, আপনারা ইসলামের নামে আপনারা মব তৈরি করছেন, কখনো মন্দির ভাঙছেন, কখনো মসজিদ ভাঙছেন, কখনো গির্জা ভাঙছেন, কখনো বাউলকে মারছেন, কখনো মাজার ভাঙছেন, কখনো মৃত লাশকে কবর থেকে তুলে তাকে পিটাচ্ছেন, আবার আগুনে পুড়াচ্ছেন। এটা কি আপনাদের ইসলাম? আপনাদের ইসলামের এত দোয়া, আপনারা ভারতের সাথে আপনারা যুদ্ধ জিহাদ ঘোষণা করেন, কিন্তু ভারতের জিনিসপত্র যখন আপনাদেরকে পাঠায় সেটা আবার খেতে আপনাদের ইসলাম যায় না। তখন ভারত যখন আপনাদেরকে বিদ্যুৎ দিয়ে যখন আপনারা নামাজ পড়েন, তখন আপনাদের নামাজ আবার নষ্ট হয় না, তাই না? কিন্তু ভারত থেকে আবার ইদানিং শুনি যে চাল আপনার দুবাই যাবে, সে দুবাই হয়ে চাল আপনার ওখান থেকে আপনার আরব সাগরে পানিতে পবিত্র হবে, পবিত্র হিন্দু চাল মুসলিম হবে, মুসলিম হয়ে বাংলাদেশে আসবে, তখন আমাদের এই তৌহিদি জনতারা খাবে। আবার শুনতেছি যে ভারতের চাল সিঙ্গাপুরে যাবে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে, স্বাস্থ্য পরীক্ষা শেষে এই চাল মুসলমানরা খেলে হিন্দু হবে না সার্টিফাই দিবে, তারপরে এই চাল বাংলাদেশে আসলে আমাদের মুসলমানরা খাবে। এই তো বাংলাদেশ। তো এই বাংলাদেশকে নিয়ে আপনারা যা করছেন, প্রফেসর ইউনূস, দেখেন কর্নেল চৌধুরী, আপনাদের মনে আছে যে উনি যখন ফ্রান্সে ছিলেন, যখন 5ই আগস্টের পরে যখন তিনি বাংলাদেশে আসবেন, মানে হি স্পোকস অন ওয়ান অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া, এবং এজ এ স্টেট অফ দ্য গভর্নমেন্ট হি কান্ট স্পিক লাইক দ্যাট, যে আমরা যদি ভারত যদি আমাদের কথা না শুনে যে আমরা 7 সিস্টার্স শান্তিতে থাকতে পারবে না, এজ এ হেড অফ দ্য স্টেট হি কান্ট স্পিক লাইক দ্যাট। এবং প্রফেসর ইউনূস এবং এই যে তার যে জঙ্গি বাহিনী যারা রাষ্ট্রটি ক্ষমতা দখল করেছে, এবং তাদের, আমি সুস্পষ্ট কথা বলি, আজকে আপনারা বাংলাদেশকে দেখছেন এবং এই বাংলাদেশে যাই চলছে, অপরাজনীতি বলেন, আওয়ামী বিরোধী রাজনীতি বলেন, ভারত বিরোধী রাজনীতি বলেন, এবং এই বাংলাদেশের মধ্যে যত সহিংসতা বলেন, এই চক্রটিকে টোটালি অর্গানাইজড বাই বাংলাদেশ মিলিটারি, দ্যাট ইজ আমি বলে দেখি হানাদার বাহিনী, এই ওয়াকার তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিচ্ছে টু ডু অল দ্য ওয়ার্স্ট থিংস ইন বাংলাদেশ। এবং ওয়াকার
হি হিমসেলফ ইজ লায়েবল ফর ডেস্ট্রয়িং দিস কান্ট্রি। এবং আমি স্পেসিফিকলি বলবো, এবং ওয়াকার এবং এই যে জঙ্গি বাহিনী জামাত এবং এনসিপি মিলে যে চক্র তৈরি করেছে, সেই চক্রের ফাঁদ থেকে বাংলাদেশকে বের হওয়া জরুরি। এখন বিএনপি আজকে দেখেন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়েও তারা অপরাজনীতি শুরু করেছে। বলছে কি যে আওয়ামী লীগের সময় তিনি যখন জেলে ছিলেন তাকে পয়জন করা হয়েছে, পয়জনিং করা হয়েছে। তো আমি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলবো, তাহলে তো 20টা 2 নম্বর ছিল, এতদিন লাগলো এটার কার্যকারিতা আসতে। কারণ 20 দিলে মানুষ এতদিন বাঁচে সেটা আমরা জানতাম না। কারণ উনি 18 এতদিন জেলে থেকে বের হয়ে তিনি বাসায় ট্রিটমেন্ট নিচ্ছিলেন 3-4 বছর ধরে, তাহলে তার 20 কাজে লাগলো না। তিনি লন্ডনে ট্রিটমেন্টে গেলেন, তিনি এভার কেয়ারে ট্রিটমেন্টে যাচ্ছেন। আজ পর্যন্ত কোনো ডাক্তার আপনাদেরকে বললো না যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। এই যে আমাদের দেশে এই মুহূর্তে একটা ইউনূস সরকার অনির্বাচিত, অসাংবিধানিক, তিনি যে বললেন 7 সিস্টার নিয়ে তারা হুমকি দিচ্ছে। তারপর কলকাতা, আমাদের অবসরপ্রাপ্ত মেজররা বলছে 4 দিনে কলকাতা দখল করবে। যদি এটা আমরা নিজেরাই জানি এটা হাস্যকর, আপনারা কি বলবেন? এটা আমরাও জানি, যাদের মিনিমাম কাণ্ড জ্ঞান আছে তারাও জানে এটা হাস্যকর। তো এই যে বক্তব্যগুলো তারা দিয়েছে, এটা কতটুকু প্রভাব পড়বে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক বিষয়? আমি সামরিক প্রশ্নটা পরে করবো। আপনি যে কূটনৈতিক কি প্রভাব পড়বে? ফরিদ ভাই নমস্কার, ভূঁইয়া সাহেবকে নমস্কার। আপনাদের সঙ্গে ফোন করে খুব ভালো লাগছে। দেখুন, এরম ইরেসপন্সিবল যদি দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা কেউ বলে, তাহলে আমার মনে হয় পরস্পর যে দুটো রাষ্ট্র তাদের যে রিলেশন, সৌহার্দ্যের রিলেশন, আমাদের তো বন্ধুত্বর এবং ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্য তিনটেই কিন্তু মিলিয়ে আছে, বিশেষ করে পশ্চিমবাংলায়। আমি বাকি ভারতবর্ষ বলছি না, যেহেতু আমাদের সাথে আপনাদের 2217 কিলোমিটার একটা সীমান্ত হয়ে গেছে। একজন লাইন টেনে দিয়েছে, এখন আমরা 2 ভাগ হয়ে গেছি। একটা বাড়ির মধ্যে একটা দেওয়াল। তো একদিকে একজন থাকে, আর পরিবারের আরেকজন আর একদিকে থাকে। এবার পরিবারে ঝগড়া হয়, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু পরিবারে এমন ঝগড়াটা ঘুরিয়ে না নিয়ে যায় যেখানে বাড়ি ভাঙা শুরু হয়। বাড়িটা তো আমাদের রাস্তা না, আমাদের বাড়ির মাথার উপর ছাদ আছে। সেই ছাদটা যখন ভেঙে যাবে, তাহলে আমরা পরস্পরই, আমাদের আর ওপরে কোনো ঢাকা থাকবে না। তো সেইখানে যদি এই উস্কানোমূলক কথাবার্তা গুলো বলে, সে আমাদের তরফ থেকে হোক অথবা বাংলাদেশের তরফ থেকে হোক, উভয় পক্ষ ঠিক নয়। কিন্তু এই 7ই অগস্ট 2024-এর পর আমি ধরেই নিচ্ছি আওয়ামী লীগ খুব খারাপ। আমি যেহেতু ব্যক্তি হিসেবে আমি আওয়ামী লীগের কেউ নই, আমি ধরছি আপা অথবা শেখ হাসিনার ওপর অনেক রাগ, সমস্ত ঠিক। নতুন একজন নিয়ে প্যারাশুট করে অন্তর্বর্তী সরকার এলো, সেটাও ভালো। তো বাংলাদেশে 18 কোটি মানুষকে প্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য তো এসেছিল। বাংলাদেশকে আরো সুশাসনের মধ্যে নিয়ে আসা তো উচিত ছিল। এই ভূঁইয়া সাহেব যেরকম বলছিলেন যে বাংলাদেশে নারী নির্যাতনের দিকে এগিয়ে, আমি ধর্ম বিশেষ বলছি না, নারী নির্যাতন বলছি। নারী নির্যাতনের জন্য তো এগিয়ে যেত না। বাংলাদেশে এই ধর্মীয় আবেগ ব্যবহার করে বাংলাদেশের 18 কোটি মানুষকে বিভক্ত করত এবং জঙ্গি সংগঠনকে চারা দিয়ে ওঠার তো কথা ছিল না। যিনি এসেছিলেন মোহাম্মদ ইউনিস, যিনি নোবেল প্রাইজ উইনার, তাকে আমরা বিদ্বঞ্জন বলে আমরা জানি। তাকে আমরা জানি একজন ভালো মানুষ হিসেবে জানতাম। মানুষের মুখোশটা যখন সরে যায়, মানুষের চেহারাটা সামনে আসে। কারণ এই মগজ জিনিসটা এমন, বাইরের থেকে এত সুন্দর মুখ থাকলেও ভেতরে কি চলছে কেউ জানে না। এবং তাকে যারা বসিয়ে দিল, আমি ও নিজে বসেছে আমি বলছি না, যারা বসিয়ে দিল ওয়াশিংটন থেকে, তাদের কি একমাত্র উপলক্ষ্য অথবা লক্ষ্য ছিল অথবা উদ্দেশ্য ছিল ভারতকে ভাঙার? তাই 10-15 দিনের মধ্যে একটা রেড কার্পেট পেতে দেয়া হলো সেই আপনাদের পশ্চিম পাকিস্তান, পূর্ব আর পশ্চিম পাকিস্তান, কার্পেট দিয়ে তাদের ওয়েলকাম করে দেওয়া হলো। ISI এর অফিস খুলে দেওয়া হলো, জাহাজ নিয়ে আসা হলো এবং বিভিন্ন কার্যকলাপ করছে যেটা ভারতবর্ষ দেখছে। মানে একটা ডোজিয়ার আপনাদের NSA সাহেব খালিলুর রহমান সাহেবকে কদিন আগে কলম্বো ডায়ালগে হ্যান্ড ওভার করে অজিত ডোভালজি, আপনারা সবাই জানেন। এবং ওই ডোজিয়ার পাওয়ার পরই
এই ডোজিয়ার পাওয়ার পরই 3 দিনে 4 দিনের মধ্যে পালিয়ে চলে গেল দোহা, কাতারে গিয়ে বসে আছে। আজকে বোধহয় গতকাল ফিরেছে, না গতকাল সফর শেষ। এবং এই যে ভিজিট যাচ্ছে তার কোনো আপনাদের সরকারের থেকে কোনো অনুমোদন বেরোচ্ছে না, মানে অফিসিয়াল ভিজিট নেই। তার সঙ্গে কে যাচ্ছে সরকার লিখছে না। আমরা তো এরকম শেখ হাসিনা আপার সরকারের সঙ্গে এরকম দেখিনি। যখন কোনো এনএসএ কোনো বিদেশ যাত্রা করে, আমরা বলছি ভারতবর্ষে, যদি আমাদের এনএসএ কোনো বিদেশ যাত্রা করে, সেখানে সরকার থেকে একটা প্রেস ব্রিফিং বেরোয়, কে যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমরা জানি না বাংলাদেশে এটা কি চলছে। বাংলাদেশের 18 কোটি মানুষকে একটা ঘরের মধ্যে ঢেকে বাংলাদেশের জমি আর অন্য একটা বিদেশি রাষ্ট্র এসে দখল করে নিচ্ছে। এবং মোহাম্মদ ইউনিস, আমি চাচা ইউনিস বলি, আপনাদের খারাপ লাগতে পারে, আমার মাফ করবেন, কারণ আমি আমার ভাই বাংলাদেশকে আমরা ভীষণ ভালোবাসি। আর আমি এখন কলকাতায় থাকি এবং হাজার হাজার আমরা ঢাকা বাংলাদেশ লোকজন আসে এখানে, হাসপাতালে যায়, এবং আমার বহু বন্ধু আছে সামরিক বাহিনী, তো আমার একসঙ্গে আমরা কোর্স আছে, একসঙ্গে আমরা থেকেছি, খেয়েছি বিভিন্ন জায়গায়, সে রাশিয়া হোক, ভারতবর্ষ হোক, আমরা বিভিন্ন জায়গায় একসঙ্গে পড়াশোনা করেছি, আপনাদের সামরিক বাহিনীর যারা অফিসাররা আছে। তো এই বাংলাদেশ আমি চিনি না। আর আমার কাছে আবার প্রশ্ন, এরা কারা? আপনারা ভালো বলতে পারবেন, আমি জানি না, কারণ আপনারা ওখানে আছেন। এরা কারা? আমি এইটুকুনি বলে আপনার কাছে ফেরত যাচ্ছি। ফরিদ ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার বলেছেন যে বাংলাদেশ হোক আর ভারত হোক, এমন কিছু বক্তব্য দেওয়া যাবে না যেটা দুই দেশের মধ্যে একটা ফারাক সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, সরকার বদল হবে, আসবে, যাবে, এমনকি তাদের প্রত্যেকে নিজের স্বার্থ অবশ্যই আগে দেখবে। ভারত তার রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ দেখবে, আমরাও আমাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ দেখবে, কিন্তু এমন কিছু করা যাবে না যেটা একই সাথে, আর যাই হোক প্রতিবেশী বদলানো যায় না, ভাইয়ের ওয়ারিশ বিক্রি করে চলে যাওয়া যাবে। আপনার সাথে আপনার দাদার, আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া লাগলে জমি বিক্রি করে আমরা চলে যাই বা চলে যেতে পারি, কিন্তু দেশ তো আমরা চলে যেতে পারবো না, আমাদের সহাবস্থান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে। আমি ফিরে যাচ্ছি আমাদের অধ্যাপক সাহেবের কাছে। আপনার কাছে, আপনি তো শুনলেন যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললো। আমি এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতেছি না, সাম্প্রতিক বিষয় নিয়ে একটা প্রশ্ন। এই যে তারেক রহমান, তার মা এখন অসুস্থ, তিনি মৃত্যু শয্যায় শহীদ, আমরা তার সুস্থতা কামনা করি, আরো দীর্ঘায়ু কামনা করি, কারণ রাজনীতির মতভেদ আলাদা জিনিস, মানুষ হিসেবে চিন্তা আলাদা জিনিস। তো এই যে তিনি আসতেছেন না, এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো এতক্ষণ তো আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতো, যে তাকে আসতে দিচ্ছেন। তো এখন আপনি কি বাধা মনে করেন? আপনি কি মনে করেন ভূঁইয়া সাহেব যে এইখানে জামাত বাধা, না ইউনূস বাধা, না বিদেশি কোন শক্তি তারেক রহমানের জন্য বাধা, নাকি তার নিজের দলের ভিতরে বাধা? এই বিষয়ে যদি আপনি আমাদের কিছুক্ষণ আলোচনা করছেন। জি ভূঁইয়া সাহেব, তানভীর লিঙ্কন ভাই, আনমিউট করেন প্লিজ, আনমিউট প্লিজ। ধন্যবাদ ফরিদ ভাই। আমি একটা বিষয় আপনাদের একটু সকলকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে 1991 থেকে 96, তারপরে 96 সালের অবৈধ নির্বাচনে উনি 2.5 মাসের প্রধানমন্ত্রী, তারপরে 2001 থেকে 2006, এই হলো তার শাসনকাল। এবং তার এই শাসনকালে যেটা হয়েছিল, আমরা উল্লেখযোগ্যভাবে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার জন্য যিনি, আমি যাকে কাঠগড়ায় দাঁড় করাবো, তিনি হচ্ছেন খালেদা জিয়া। কারণ হচ্ছে, আপনারা যারা এরশাদ বিরোধী আন্দোলনে যে 3 জোটের যে রূপরেখাটি প্রণয়ন করা হয়েছিল, সে রূপরেখার বাইরে গিয়ে তিনি প্রথম 1991 থেকে 96 সালে যখন সরকার গঠন করেছিল, তিনি সে রূপরেখাটি তিনি ভায়োলেট করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি তার বিরুদ্ধে আন্দোলন করে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই তত্ত্বাবধায়ক সরকারটি কিভাবে পরিচালিত হবে সেটিও কিন্তু একটি কনসেনসাসে চলে আসা হয়েছিল, যে এইভাবে সরকার পরবর্তী যিনি ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস, হি উইল অ্যাক্ট এজ আপনার কেয়ারটেকার হেড অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একমাত্র বৈধভাবে, সুন্দরভাবে এবং নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 1996 থেকে 2001 যখন সরকার প্রধান ছিলেন, 2001 যিনি ইন্টারিম তার কাছে তিনি ক্ষমতাটি দিয়ে তিনি সুন্দরভাবে ক্ষমতা থেকে চলে এসেছিলেন। কিন্তু এই বেগম খালেদা জিয়া, তিনি 2001 ক্ষমতায় এসে তিনি প্রথম যে কাজটি শুরু করেছেন, তিনি হচ্ছেন 15 আগস্ট
তিনি জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে তার জন্মদিন না হওয়া সত্ত্বেও তিনি ভুয়া জন্মদিন পালন করা শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা জানেন সারা বাংলাদেশে 2001-এ বিএনপি নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের যে একটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল, বিশ্ববাসী তা অবলোকন করেছে। তার সরকারের নেতৃত্বে 2004 সালে গ্রেনেড হামলা হয়েছিল, সেখানে আওয়ামী লীগের 27 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারতের 7 সিস্টার্সকে অস্থিতিশীল করার জন্য 10টা অস্ত্র নিয়ে আসা হয়েছিল, যেটা আপনারা সকলেই জানেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2005 সালে 17ই মে সারা বাংলাদেশের একযোগে 500টি জায়গায়, মানে 63টি জেলায় 500টি স্থানে বোমা হামলা করা হয়েছিল। তাহলে এই বেগম খালেদা জিয়া যখন 2006 সালে জাস্টিস হাসানের বয়স বাড়িয়ে তাকে চিফ জাস্টিস মানে কেয়ারটেকার হেড করার জন্য যে নাটকটি করেছিলেন, পরবর্তীতে 111, তাহলে এই ভদ্র মহিলার বাংলাদেশের রাজনীতিতে অবদানটাকে আপনারা সকলেই জানেন। আমি আর বিস্তারিত বেশি কিছু বলবো না। দুর্নীতি এগুলো তো মানুষ জানে। আমি তার অবদান এবং বিতর্কিত বিষয়গুলোতে আমরা এখন যাচ্ছি না, আপনার কাছে যাচ্ছি না, কিন্তু যে জিনিসটা এখন তার যে স্বাস্থ্যের যে অবস্থাটা, আমি ফিরে আসি, একটু মনে করিয়ে দিই যে আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে তার আরোগ্য কামনা করতে পারি, বাট আমি যখন তার এক্স্যাক্টলি মানে তার যে পলিটিক্যাল ইয়াতে দাঁড়িয়ে আমি আওয়ামী লীগের প্ল্যাটফর্মের বা একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসেবে আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার পক্ষে এত কিছু করার আমি না। না, আমরা সেটা বলতে চাই, আপনি কি এটা আপনার একান্তই ব্যক্তিগত। আমি তার যে জিনিসটা আমি একটু কোট করি, আজকে তার নাতনি জাইমা রহমান একটি ফেসবুক পোস্ট দিয়েছে তার এই ঘটনা নিয়ে। আমি সরাসরি পোস্টটি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে পড়ে ফেলি। অনেকেই বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এই মুহূর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মায়ের অন্তিম সময়ে পাশে থাকা উচিত। দেখুন, খোলা চোখে সহজ মনে হলেও এটা খুবই জটিল বিষয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে উনি দেশে ফিরবেন না, উনার সিকিউরিটি ইস্যু আছে, উনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে। আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করছি না। সবকিছু খুলে বলা সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন। আমার মনে হয় জাইমা রহমানের এই পোস্টটিতে একেবারে সুস্পষ্ট যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থান কি, তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না, এবং এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের ভূমিকাটা কি।